Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে WBPSI মেন্স 2025 এই পরীক্ষার ইংলিশ যে তোমাদের ডেসক্রিপটিভ পেপার রয়েছে সেখানে তোমাদের ডেসক্রিপটিভ গ্রামার বা ডেসক্রিপটিভ ভোক্যাবস থেকে কিছু প্রশ্ন আসে। আমরা সেই প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজ নিয়ে এসেছি এবং আজকে মক টেস্টের সেকেন্ড মক টেস্ট। আজকে আমরা WBPSI মেন্স পরীক্ষাতে যে ডেসক্রিপটিভ ইংলিশ পেপার থাকে সেখানে ডেসক্রিপটিভ গ্রামার এবং ভোক্যাবস যে অংশটা রয়েছে সেটার প্রিপারেশনের জন্য সেকেন্ড মক টেস্ট নিয়ে আসা হয়েছে। আশা করছি আগের ক্লাসগুলো তোমরা দেখেছো, তোমাদের বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসেস নিয়ে আসা হচ্ছে। সামনে তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা আছে, WBPSI মেন্স পরীক্ষা আছে। সো এই পরীক্ষাগুলোর জন্য যে ক্লাসেসগুলো নিয়ে আসা হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং এর উপরে বা গ্রামারের উপরে, সেগুলো অবশ্যই তোমরা ফলো করো, দেখতে থাকো। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, ফ্রেম মিনিংফুল সেন্টেন্সেস উইথ দি ফলোইং ফ্রেজেস। যে ইডিওম্যাটিক ফ্রেজগুলো আছে সেগুলো দিয়ে তোমাকে মিনিংফুল সেন্টেন্স লিখতে বলেছে। ফার্স্ট কোয়েশ্চেন, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক অর্থাৎ তুমি ধরো কোনো কাজ করলে, কোনো ভুল হলো বা কোনো ত্রুটি হলো, তুমি সেইটা নিয়ে কি করছো, অনুশোচনা করছো, অনুতপ্ত, কেন এটা এরকম হয়ে গেল, কেন এরকম হলো, কি ভুল হয়ে গেল। বলা হচ্ছে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক অর্থাৎ তুমি কি করছো, কোনো ঘটনা নিয়ে রিপেন্ট করছো, অনুশোচনা করছো। ঠিক আছে, এখন এটাও বলা হয় যে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে সেই ঘটনা নিয়ে রিপেন্ট করে বা অনুশোচনা করে কোনো লাভ নেই, কারণ সেই ঘটনাটা তুমি আর আনডান করতে পারবে না। কম্পিউটারের মতো আমাদের লাইফে আনডান বাটন নেই। সুতরাং ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে কোনো ঘটনা নিয়ে তুমি অনুশোচনা যখন করছো তখন বলা হয় ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। এবার এইটা নিয়ে একটা মেক সেন্টেন্স লিখতে বলা হয়েছে। আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ঘটনাটা লিখবো যে আমি একটা সাধারণ কথা বলছি যে কোনো ভুল করলে, তুমি যদি কোনো ভুল করো তাহলে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক করে কোনো লাভ নেই, অর্থাৎ অনুশোচনা করে কোনো লাভ নেই। একটা ভুল হয়ে গেলে ভুলটা কি করে শোধরানো যায় সেটা তোমাকে চিন্তা করতে হবে। বসে বসে শুধু মাথায় হাত দিয়ে অনুশোচনা করলে কোনো লাভ নেই। ঠিক আছে, সো আমরা এরকমটাই লিখবো যে যদি তুমি কোনো ভুল করে থাকো, আমরা একটা কন্ডিশনাল সেন্টেন্স লিখছি, কন্ডিশনাল টাইপ 1। সো ইফ ইউ মেক এনি মিস্টেক, কন্ডিশনাল টাইপ 1 এ ইফ এর সাথে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স লিখছি। ইফ ইউ মেক এনি মিস্টেক, যদি তুমি ভুল করে থাকো, ইফ ইউ মেক এনি মিস্টেক, তাহলে তারপরে মেইন ক্লজে আমরা এখানে মোডাল দিয়ে লিখব ইট উইল বি নো ইউজ। ইট উইল বি, এখানে একটা অফ লিখি, এটা হবে না কোনো কাজের। এই যে হবে না কোনো কাজের তার জন্য অফ আসছে, ইট উইল বি অফ নো ইউজ। ইট উইল বি অফ নো ইউজ। তারপরে কি আসছে, ক্রাইং। এই যে নো ইউজের পরে আমরা এখানে জিরান্ড লিখছি, ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক। তাহলে ইফ ইউ মেক এনি মিস্টেক, তুমি যদি কোনো মিস্টেক করো, ইট উইল বি অফ নো ইউজ, তাহলে কিন্তু কোনো কাজের হবে না ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক অর্থাৎ রিপেন্ট করাটা। ইট উইল বি অফ নো ইউজ, এটাতে কোনো লাভ হবে না যদি তুমি রিপেন্ট করো। সুতরাং এই সেন্টেন্সটা আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখলাম যেখানে কন্ডিশনাল টাইপ 1 ইফ এর সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স এবং মেইন ক্লজের সাথে আমরা এখানে মোডাল ব্যবহার করেছি। সুতরাং তোমরা এটাকে সিম্পল সেন্টেন্সও লিখতে পারো। এখানে তোমরা যদি সিম্পল সেন্টেন্স লিখতে চাও তাহলে এরকম লিখতে পারো যে ডোন্ট বা ওয়ান শুড নট, কারো উচিত নয়, ওয়ান শুড নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। তাহলে ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক কিংবা ওয়ান শুড নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, অনুশোচনা করো না কিংবা কারোর উচিত নয় অনুশোচনা করা। এটাও কিন্তু সিম্পল সেন্টেন্স তোমরা লিখতে পারো এবং তোমরা কমপ্লেক্স সেন্টেন্সও লিখতে পারো। পরীক্ষা যেটা তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে তোমরা সেটাই অবশ্যই লিখবে। পরবর্তী সেন্টেন্স, গিফট অফ দি গ্যাব। গিফট অফ দি গ্যাব কথাটার অর্থ হচ্ছে খুব সুন্দর কথা বলতে পারে, যাকে ভালো বাংলায় বলে বাগ্মিতা।
বা বলতে পারো এলোকোয়েন্স। ঠিক আছে, এলোকোয়েন্স মানে সে খুব ভালো, তার মধ্যে বাগ্মিতা রয়েছে, কথা বলতে পারে। কিংবা আর্ট অফ স্পিকিং যেটাকে বলা হয়, কথা বলার সুন্দর একটা কোয়ালিটি। এরকম অনেক মানুষ থাকে যারা খুব ভালো বক্তৃতা দিতে পারে, যারা খুব ভালো বাগ্মী এবং তাদের কথা শুনলে শুনতেই ইচ্ছে করে, এতটাই মানুষ ইনফ্লুয়েন্সড হয়। সো গিফট অফ দি গ্যাপ মানে হলো আর্ট অফ স্পিকিং বা বাগ্মিতা। বলা হচ্ছে যে হি হ্যাজ গিফট অফ দি গ্যাপ, তার কিন্তু কথা বলার একটা অদ্ভুত ক্ষমতা, সুন্দর কথা বলার ক্ষমতা আছে। হি হ্যাজ গিফট অফ দি গ্যাপ, যাতে করে অন্যরা ইমপ্রেস হয়ে যায়। টু ইমপ্রেস, আমরা এখানে ইনফিনিটিভ ব্যবহার করছি, 2+V1, টু ইমপ্রেস আদার্স। তাহলে কথাটা হলো হি হ্যাজ গিফট অফ দি গ্যাপ, তার কিন্তু কথা বলার একটা অদ্ভুত ক্ষমতা আছে, টু ইমপ্রেস আদার্স, যাতে করে অন্যরা ইমপ্রেসড হয়ে যায়। এখানেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করলাম। নেক্সট কোয়েশ্চেন, কিক দি বাকেট। কিক দি বাকেট মানে মরে যাওয়া। ঠিক আছে, টু ডাই, কিক দি বাকেট মানে মরে যাওয়া। এটা দিয়ে মেক সেন্টেন্স করলে আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখতে পারি যে একজন বয়স্ক লোক, তিনি গতকাল রাতে মারা গেছেন। দি ওল্ড ম্যান, বয়স্ক লোকটি, বৃদ্ধ লোকটি মারা গেছেন। যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে কিকড দি বাকেট লিখতে হবে। পাস্ট টেন্সে ভার্বের সেকেন্ড ফর্ম বসছে, সো কিক দি বাকেট, গতকাল রাতে, লাস্ট নাইট। যেহেতু এখানে অতীতের সময় উল্লেখ করেছি লাস্ট নাইট, তাই এটা সিম্পল পাস্ট টেন্সেই লেখা হচ্ছে, দ্য ওল্ড ম্যান কিকড দি বাকেট লাস্ট নাইট। নেক্সট ইডিয়াম, ক্রাই ইন উইল্ডারনেস। ক্রাই ইন উইল্ডারনেস, এটার বাংলাটা হচ্ছে অরণ্যে রোদন। অরণ্যে রোদন মানে হচ্ছে এটা কিন্তু বলতে পারো যে একটা মানে ইনএফেক্টিভ, একদমই কার্যকর হচ্ছে না, ইনএফেক্টিভ ডিমান্ড। তুমি যতই কোনো কিছু চাও না কেন, চেয়ে কান্নাকাটি করো না কেন, সেই জিনিসটা পাচ্ছ না। অর্থাৎ তুমি অরণ্যে রোদন করছো, মানে ভুল জায়গা থেকে ডিমান্ডটা করছো, এমন কিছু চাইছো যেটা সম্ভব না, ইনএফেক্টিভ, যেটা কখনোই পাবে না, তখন তাকে বলে ক্রাই ইন উইল্ডারনেস, অরণ্যে রোদন। এখন দেখো আমাদের সমাজে যে আমরা ইকুয়ালিটির কথা বলি, সাম্যের কথা বলি, সেটা ইকোনমিক ইকুয়ালিটি হতে পারে, জেন্ডার ইকুয়ালিটি হতে পারে, সোশ্যাল ইকুয়ালিটি হতে পারে, কালচারাল ইকুয়ালিটি হতে পারে। সেই সমস্ত ইকুয়ালিটিটা পাওয়া কিন্তু খুবই একটা বলতে পারো অরণ্যে রোদন করা। তুমি যদি ইকুয়ালিটি নিয়ে চিৎকার করছো এবং ডিমান্ড করছো ইকুয়ালিটি যাতে সমাজে চলে আসে, সেটার জন্য সেই ডিমান্ডটা কিন্তু একটু অরণ্যে রোদন হবে, কারণ সেটা পসিবল নয়। আমরা সেটাই লিখবো এবং সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সেই লিখছি, একটা জেনারেল ফ্যাক্ট লিখছি। দ্য ডিমান্ড ফর ইকুয়ালিটি, অর্থাৎ সাম্য বা ইকুয়ালিটির জন্য যে দাবি, দ্য ডিমান্ড ফর ইকুয়ালিটি ইন দি সোসাইটি, সমাজে, ইন দি সোসাইটি ইজ, সেটা হয় এ ক্রাই ইন উইল্ডারনেস, সেটা হচ্ছে অরণ্যে রোদন, সেটা হচ্ছে অরণ্যে রোদন। আশা করি সেন্টেন্স গুলো বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে না। টেন্সটাও মেনশন করছি যাতে তোমরা ইজিলি ধরতে পারো। পরবর্তী ইডিয়াম, ইট হাম্বল পাই। হাম্বল মানে খুব নম্র, পাই মানে পিঠে, ঠিক আছে, মানে নম্র পিঠে খাবে। তার মানে কি, তুমি তোমার নম্রতা প্রকাশ করবে, তার মানে তুমি ক্ষমা চাইবে। টু অ্যাপোলোজাইজ মানে তুমি আগে ক্ষমা চাওনি, আগে তুমি উদ্ধত আচরণ করেছিলে, তারপরে তোমাকে আবার নম্র পিঠে খেতে হচ্ছে, মানে ক্ষমা চাইতে হচ্ছে। টু অ্যাপোলোজাইজ, ক্ষমা চাইছো তুমি কারোর কাছে। ঠিক আছে, আমরা এখানে এরকম বলতে পারি যে তোমার যে ভুল করেছো সেই ভুলটা শুধরে নেওয়ার জন্য তোমাকে প্রথম কাজ হচ্ছে ক্ষমা চাওয়া, যে তুমি ভুল করে ফেলেছো। তো তোমাকে করতে হবে, ইউ হ্যাভ টু, করতে হবে, ইউ হ্যাভ টু ইট, করতে হবে, ইউ হ্যাভ টু ইট। এই যে টু ইট, এটা ইনফিনিটিভ, ইউ হ্যাভ টু ইট হাম্বল পাই, ইউ হ্যাভ টু ইট হাম্বল পাই মানে তোমাকে অ্যাপোলজাইজ করতে হবে, ক্ষমা চাইতে হবে, ইউ হ্যাভ টু ইট হাম্বল পাই। টু রেকটিফাই, রেকটিফাই মানে হচ্ছে সংশোধন করা বা মেন্ড বলতে পারো, টু মেন্ড ইয়োর মিস্টেক, তোমার ভুলটাকে। মেন্ড মানে সংশোধন করা বা রেকটিফাই করা, বা টু কারেক্টও লিখতে পারো, টু কারেক্ট ইয়োর মিস্টেক। ঠিক আছে, টু কারেক্ট ইয়োর মিস্টেক। তাহলে ইউ হ্যাভ টু ইট হাম্বল পাই টু কারেক্ট বা রেকটিফাই কিংবা মেন্ড ইয়োর মিস্টেক। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই 5টা
ইডিয়াম দিয়ে আমরা মেক সেন্টেন্স করলাম। এর পরের যে প্রশ্ন, সাবস্টিটিউট দি ফলোইং ফ্রেজেস বাই আ সিঙ্গেল ওয়ার্ড, অর্থাৎ এখানে কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, ঠিক আছে, এক কথায় প্রকাশ দিয়েছে। বলছে মার্ডার অফ আ কিং অর কুইন, রাজা কিংবা রানীকে যখন হত্যা করা হয় তখন তাকে কি বলা হয়? দেখো, যে কোনো কিলিং বা মার্ডার তাকে সাইড বলা হয়, ঠিক আছে। যদি বলা হয় মাকে হত্যা করা তাহলে হচ্ছে ম্যাট্রিসাইড, ঠিক আছে। বাবাকে হত্যা করা তাহলে প্যাট্রিসাইড, এরকম করে কিন্তু আমরা সাইড দিয়ে শব্দগুলো করব। সাইড এই রুটের অর্থ হচ্ছে কাউকে কিল করা, ঠিক আছে, কিলিং বা হত্যা করা, মার্ডার করা। এখানে বলছে রাজাকে মেরে ফেলা, সেটা হচ্ছে রেজিসাইড। সাইড মানে কিলিং আর রেজি মানে হচ্ছে রাজা বা রানী, তাহলে মার্ডার অফ এ কিং অর কুইন কে বলা হয় রেজিসাইড। কোয়েশ্চন নাম্বার বি, কেপেবল অফ বিইং সিন থ্রু। বিইং সিন দেখা যাবে, কোনো কিছুর ভেতর দিয়ে যখন ভেতরেটা দেখা যাচ্ছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ট্রান্সপারেন্ট, মানে স্বচ্ছ। ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, ঠিক আছে। এটার ঠিক উল্টোটা হবে ওপেক। ওপেক মানে যেটা অস্বচ্ছ, ওপেক মানে যেটা অস্বচ্ছ। অস্বচ্ছ এটা কিন্তু অপোজিট মিনিং হচ্ছে, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, ঠিক আছে। সো উত্তরটা হবে ট্রান্সপারেন্ট। কোয়েশ্চন নাম্বার সি, আনএবল টু রিড অর রাইট, লিখতে পড়তে পারে না তাকে কি বলা হয়? যিনি লিখতে পড়তে পারে না তাকে বলে নিরক্ষর, অক্ষর জ্ঞান নেই, অর্থাৎ ইললিটারেট। ইললিটারেট, লিটারেট মানে হচ্ছে স্বাক্ষর, যে লিখতে পড়তে পারে, তার আগে আইএল এই প্রিফিক্সটা বসালে সেটা অপোজিট হয়ে যাবে ইললিটারেট, মানে নিরক্ষর। ইললিটারেট মানে হচ্ছে নিরক্ষর, যার অক্ষর জ্ঞান নেই। ওকে। কোয়েশ্চন নাম্বার ডি, ওয়ান আনএবল টু পে ওয়ান্স ডেটস, যে নিজের ধার দেনা শোধ করতে পারে না তাকে কি বলা হয়? যে নিজের ধার দেনা শোধ করতে পারে না তাকে বলা হয় ইনসলভেন্ট। ইনসলভেন্ট, ঠিক আছে, তাকে বলা হয় ইনসলভেন্ট, অর্থাৎ যে নিজের ধার দেনা শোধ করতে পারছে না, মানে কপর্দক শূন্য যাকে বলতে পারো, ইনসলভেন্ট। নেক্সট কোয়েশ্চেন, ফিট টু বি ইটেন। ফিট টু বি ইটেন অর্থাৎ যেটা তুমি খেতে পারবে, খাবার যোগ্য, তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে এডিবল। এডিবল, ঠিক আছে, মানে যেটা খেতে পারবে, খাবার যোগ্য, তাকে বলা হয় এডিবল, মানে খাবার যোগ্য, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, মেক সেন্টেন্সেস উইথ দি ফলোইং ওয়ার্ডস টু ডিফারেন্সিয়েট দেম ইন মিনিং ফ্রম ইচ আদার। যে শব্দ যুগল দেওয়া আছে সেগুলোকে তোমায় মেক সেন্টেন্স করে একে অপরের থেকে পার্থক্য বোঝাতে হবে। বলছে হিউম্যান, 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 হিউম্যান মানে অবশ্যই যেটা মানুষ সম্বন্ধীয়, মানে বলতে পারো যে যেটাকে বলা হচ্ছে রিলেটিং টু ম্যানকাইন্ড, মানে মনুষ্য জগৎ সম্পর্কিত, ঠিক আছে, মানুষ সম্পর্কিত, ম্যানকাইন্ডের সম্পর্কিত, তাকে বলছে হিউম্যান। খুব প্রচলিত একটি কথা আছে যে মানুষ মাত্রই ভুল করে, টু আর হি ইজ হিউম্যান। দেখো, টু পরে আর ভার্ভ, এটা V1, এটা কিন্তু ইনফিনিটিভ, মানে ভুল করা। টু আর ইজ হিউম্যান, টু আর এটা হচ্ছে ভার্ভ, এবং সেখান থেকে নাউন হচ্ছে এরার, মানে ভুল, তাহলে আর মানে ভুল করা, তাহলে টু আর ইজ হিউম্যান। এবং নেক্সট ওয়ার্ড রয়েছে হিউম্যান। হিউম্যান মানে হচ্ছে কাইন্ড, খুব দয়ালু। তুমি কারোর প্রতি দয়ালু আচরণ করছো তখন হিউম্যান বলা হয়, হিউম্যান ট্রিটমেন্ট, হিউম্যান ট্রিটমেন্ট, যেটা অবশ্যই আমাদের স্ট্রিট অ্যানিমালসদের প্রতি করা উচিত। আমাদের সবাইকে স্ট্রিট অ্যানিমালসদের প্রতি অনেক বেশি কাইন্ড হওয়া উচিত। সেটাই লেখা হচ্ছে উই শুড বি, আমাদের হতে হবে দয়ালু। উই শুড বি হিউম্যান, উই শুড বি হিউম্যান টু কাদের প্রতি? স্ট্রিট অ্যানিমালস, অর্থাৎ রাস্তায় যে কুকুর বিড়াল রয়েছে, রাস্তায় যে প্রাণীরা রয়েছে তাদের প্রতি, স্ট্রিট অ্যানিমালস। সো উই শুড বি হিউম্যান টু স্ট্রিট অ্যানিমালস। নেক্সট কোয়েশ্চেন, প্রে, PRAY, PREY। দেখো, PRAY, প্রে মানে প্রে টু গড, তাই তো, ভগবানের কাছে প্রার্থনা করা। ওকে, সো আমরা বেশিরভাগ সময় যেটা হয়, সাধারণ লোকজন কোনো বিপদে পড়লেই ভগবানের স্মরণ করি আমরা,
ভগবানকে স্মরণ করি, ভগবানের শরণাপন্ন হই। সো আমরা সেটা যদি লিখি যে আমরা প্রে করি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখছি। সো উই প্রে টু গড, উই প্রে টু গড, আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। হোয়েন, যখন আমরা বিপদের মধ্যে পড়ি। হোয়েন উই আর, আমরা হই বিপদে। উই আর ইন ডেঞ্জার, হোয়েন উই আর ইন ডেঞ্জার। তাহলে উই প্রে টু গড, আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। হোয়েন উই আর ইন ডেঞ্জার, যখন আমরা বিপদের মধ্যে পড়ি কোনো। এখানে প্রে মানে প্রার্থনা করা, এবং সেটাতে একটা সিম্পল সেন্টেন্স লেখা হলো, সরি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। হোয়েন থেকে একটা সাব ক্লজ তৈরি হয়েছে, উই প্রে টু গডটা মেইন ক্লজ, এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স লেখা হয়েছে এবং সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা রয়েছে। নেক্সট সেন্টেন্স, প্রে, পি আর ই ওয়াই। এই প্রে মানে কিন্তু শিকার ধরা, কাউকে হত্যা করা। পি আর ই ওয়াই, প্রে মানে শিকার ধরা, মানে শিকার, ঠিক আছে, কাউকে মেরে ফেলা, যেটা শিকার বলতে পারো। প্রে মানে তুমি যাকে ভিকটিম করছো তখন তাকে বলা হচ্ছে প্রে, মানে কিল সামওয়ান। তোমার ভিকটিম হতে পারে, তোমার শিকার বলতে পারো, ভিকটিম। ওকে, যেমন আমরা জানি যে বন্য পশুরা শিকার করে, তাহলে দ্য লায়ন, লায়ন পাউন্সড, পাউন্সড মানে লাফিয়ে ঝাঁপিয়ে পড়লো, পাউন্সড, ঠিক আছে। অন ইটস প্রে, সিংহটা তার শিকারের ওপরে কিন্তু ঝাঁপিয়ে পড়লো। তাহলে দ্য লায়ন পাউন্সড অন ইটস প্রে, ঠিক আছে, পাউন্সড মানে ঝাঁপিয়ে পড়া। নেক্সট সেন্টেন্স, আরবান, আরবেন। আরবান মানে শহরে, অবশ্যই এটা শহর সম্পর্কিত, রিলেটেড টু সিটি, শহর সম্পর্কিত, রিলেটেড টু সিটি, ঠিক আছে। দেখো আজকাল যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, এবং তারপর একটা কনসেপ্ট হচ্ছে বৃহত্তর কলকাতা। তার মানে কি, আস্তে আস্তে সমস্ত জায়গাগুলোতে কিন্তু শহরে লোকজন শুরু হচ্ছে, শহর হয়ে যাচ্ছে। সমস্ত যে মফস্বল এলাকাগুলো ছিল, সাবার্বস ছিল, সেগুলো সব শহরে পরিণত হচ্ছে। তার মানে শহরে থাকা লোকজনের পপুলেশনটাও বাড়ছে, সংখ্যাটাও বাড়ছে। সো আমরা বলতে পারি দি আরবান পপুলেশন, আরবান পপুলেশন মানে শহরে থাকা লোকজনের সংখ্যা। The urban population is increasing gradually, ঠিক আছে। তাহলে কি বলছি, দি আরবান পপুলেশন ইজ ইনক্রিজিং গ্র্যাজুয়ালি, অর্থাৎ শহরে লোকজনের সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। পরবর্তী শব্দ আরবেন, আরবেন মানে হচ্ছে পোলাইট, আরবেন মানে হচ্ছে পোলাইট, ঠিক আছে। পোলাইট মানে খুব নম্র, অর্থাৎ কারোর আচরণ বা কারোর যদি বিহেভিয়ার খুব নম্র হয়, আরবেন সেটা বলা হচ্ছে। সেখানে আমরা বলতে পারি যে তার আরবেন যে বিহেভিয়ার, তার যে নম্র আচরণ, হিজ আরবেন ম্যানার্স, তার যে আরবেন ধরন বা বিনম্র বা নম্র যে আচরণ, সেটা আমাদের সবাইকে সন্তুষ্ট করলো। প্লিজড আস, প্লিজড আস, আমরা একটা সিম্পল পাস্ট টেন্স লিখছি, প্লিজড আস, তার যে পোলাইট আচরণ সেটা আমাদেরকে সন্তুষ্ট করেছিল। হিজ আরবেন ম্যানার্স প্লিজড আস। নেক্সট যে ওয়ার্ডে সেট, সেটা হচ্ছে সেট অন, অন সেট। সেট অন এটা একটা ফ্রেজাল ভার্ব, মানে লেলিয়ে দেওয়া, কারোর পিছনে কাউকে লেলিয়ে দেওয়া, ঠিক আছে। লেলিয়ে দেওয়া মানে কাউকে অ্যাটাক করা। তাহলে অ্যাটাক সামওয়ান, এটা মিনিংটা লিখতে পারো, অ্যাটাক সামওয়ান ভায়োলেন্টলি, হিংস্র ভাবে কারোর উপর ঝাঁপিয়ে পড়া বা কারোর পেছনে লেলিয়ে দেওয়া, ঠিক আছে। অনেক সময় হয় কি, যে বদমাস লোকেদের পেছনে ধরো তুমি তোমার পোষা কুকুরকে লেলিয়ে দিলে, আমরা সেরকম একটা কথা লিখতে পারি যে দ্য সিকিউরিটি গার্ড, দ্য সিকিউরিটি গার্ড, তারা কি করলো, তারা সেট করলো, সেট হিজ ডগ, ডগস অন, সেট অনটাকে আমরা ভেঙে দিলাম, সেট হিজ ডগস অন দি ইনট্রুডার, যারা হচ্ছে অনুপ্রবেশকারী, তাদের ওপরে কি করা হলো, কুকুরগুলোকে লেলিয়ে দেওয়া হলো, ঠিক আছে। যারা অনুপ্রবেশ করেছে, বিনা পারমিশনে ঢুকে পড়েছে, তাদেরকে কি করা হলো, তাদের ওপরে কুকুর ছেড়ে দেওয়া হলো, তাদের পেছনে কুকুর লেলিয়ে দেওয়া হলো। So the security guard set his dogs on the intruders. আর একটা যে শব্দ আছে, যদি উল্টে দেওয়া হলো, সেট অনটাকে উল্টে অনসেট করা হলো, তার মানে হচ্ছে কোনো কিছু স্টার্ট করা, কোনো কিছু শুরু করা, বিগিন করা কোনো কিছু। ধরো শীতকাল পড়েছে,
তাহলে শীতকালটা অনসেট হচ্ছে বলা যেতে পারে, বর্ষা এসেছে অনসেট বলা যেতে পারে, বর্ষা স্টার্ট হয়েছে। আর আমরা জানি বর্ষা স্টার্ট হলে ডেঙ্গিটাও কিন্তু বেড়ে যায়। তাহলে আমরা এখন বলতে পারি যে উইথ দি অনসেট অফ মনসুন, উইথ দি অনসেট অফ মনসুন, কথাটা এভাবে বলা হয় যে মনসুন আসার ফলে, মনসুনের প্রারম্ভে, উইথ দি অনসেট অফ মনসুন, মনসুনটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গি হ্যাজ ব্রোকেন আউট। আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করলাম, ডেঙ্গি হ্যাজ ব্রোকেন আউট, ডেঙ্গি প্রাদুর্ভাব ঘটেছে ইন দি সিটি, শহরে। তাহলে উইথ দি অনসেট অফ মনসুন অর্থাৎ বর্ষা আসার সঙ্গে সঙ্গে ডেঙ্গি হ্যাজ ব্রোকেন আউট, ডেঙ্গি রোগ ছড়িয়েছে ইন দি সিটি। আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখলাম। এবং আজকে মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, স্টাফ এবং স্টাফ, STAFF STUFF। STAFF মানে কোনো কোম্পানিতে যতগুলো লোক কাজ করে বা কোনো অর্গানাইজেশনে যত লোক কাজ করে, মানে এমপ্লয়িজ যারা, কর্মচারী, তাদেরকে বলা হয় স্টাফ, কর্মচারী। ঠিক আছে, তাহলে বলা যেতে পারে দি স্টাফ ইন দি অফিস, অফিসে যে স্টাফ ছিল ওয়াজ ভেরি হেল্পফুল টু দি ওল্ড ম্যান। বয়স্ক মানুষটার প্রতি এই পুরো অফিসে যত এমপ্লয়ি ছিল তারা সবাই খুব হেল্পফুল ছিল, সবাই তাকে সাহায্য করেছিল। দ্য স্টাফ ইন দি অফিস ওয়াজ ভেরি হেল্পফুল টু দি ওল্ড ম্যান। STUFF, এই স্টাফ মানে হচ্ছে কোনো জিনিস যেটা দিয়ে তৈরি, যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যে উপাদান দিয়ে তৈরি, তাকে বলা হয় স্টাফ। STUFF, স্টাফ অর্থাৎ কোনো জিনিস বলতে পারো। ঠিক আছে, সো আমরা এটাকে এভাবে বলতে পারি যে I prefer to buy stuff। আমি বিভিন্ন জিনিস, ঠিক আছে, বিভিন্ন জিনিস কিনতে পছন্দ করি যখন সেল চলে, ইন সেলস। ঠিক আছে, যখন সেল চলে তখনই কিন্তু আমি বিভিন্ন জিনিস কিনতে পছন্দ করি, তখন দামটা কম থাকে, সস্তায় পাওয়া যায়। সো আই প্রেফার টু বাই স্টাফ। স্টাফ মানে কিন্তু ম্যাটেরিয়াল বলতে পারো বা কোনো যে জিনিস বা বস্তুকে বোঝানো হচ্ছে সেটাও বলা যেতে পারে। সো আই প্রেফার টু বাই স্টাফ ইন সেলস। আই হোপ আজকে যে মক টেস্টের ক্লাস সেটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।